আপনি কি জাতিকে জিম্মি করতে চান নাকি? আপনি ইমোশনালি ব্ল্যাকমেল করতে চান? হুম। দিস ইজ নট দ্য চেয়ার অফ ব্ল্যাকমেইলিং। আপনি কি বলেন এটা? আপনি হুম। কথা একটা বলে দিলেন, আপনার আপনার যে কে কোথা থেকে কি কথা বলতে পারে সেটা তো আপনাকে বুঝতে হবে। ওই চেয়ারে বসে তো উনি এই কথা বলতেই পারেন না। উনি দায়িত্ব নিচ্ছেন যে একটা নির্বাচিত সরকারের কাছে উনি দায়িত্ব অর্পণ করবেন। আপনি রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের সাথে বসেন, বসে আলোচনা করে সিদ্ধান্ত নেন। এই মধ্যে একটা সিদ্ধান্ত তো উনি কারোর সাথে আলোচনা করে নেন নাই। জনগণকে তো আপনারাই বিভ্রান্ত করে দিচ্ছেন। এটা তো বলতে বাধ্য হচ্ছি যে 5ই আগস্টের পর থেকে বিএনপি কি রোল প্লে করতেছে, আর বিএনপির বিরুদ্ধে একদম উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিএনপির অতীত কি বলে যে বিএনপি ইন্ডিয়ার পার্টি, ইন্ডিয়ার এজেন্ট? হাউ কাম? আপনারা কিভাবে বলেন এটা? এটা তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা ছড়ানো হচ্ছে যাতে বিএনপি কে মানে যে কোনো ভাবে নষ্ট করা যায়, বিএনপি কে ঘায়েল করা যায়। যেটা আজকে সরকারের মধ্যে দুই একজন আছে, আর এটাকে সংক্রমিত করা হচ্ছে। এটা একটা মুখস্থ কথা সব বলে বিএনপি। আরে বিএনপি হলো, বিএনপির জন্মটা হলো কোথা থেকে? আর বিএনপির রাজনীতিটা কি? বিএনপির রাজনীতির বাইরে বিএনপি কে ঠেলে দিচ্ছেন। আর এই সমস্ত কথা, আজকের এই অবস্থাটা হইলো কেন? আজকে বুঝতে হবে যে সরকার সরকার কেন বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব সৃষ্টি করলো, কেন করলেন? আমরা তো করি নাই। আমরা তো ভেরি বিগিনিং বারবার বলতেছি 5ই আগস্টের পর থেকে যে আমরা ক্ষমতায় নাই, কিন্তু তারপরে এই সরকারকে আমরা সহযোগিতা করব সব বিষয়ে। কিন্তু দেখা যাচ্ছে যে ইন্টেনশনালি বিএনপির বিরুদ্ধে একটা কমপ্লিটলি তারা একটা প্রপাগান্ডা ছড়াচ্ছে যে বিএনপি এই করতেছে, বিএনপি সব ধ্বংস করে ফেললো, বিএনপি সব ইন্ডিয়ার পক্ষে। আরে ভাই, ইন্ডিয়ার পক্ষে বিএনপি যাওয়ার কোনো কারণ আছে নাকি? হুম। কোনো কারণই নাই। অথচ ইন্টেনশন আজকে বরঞ্চ আমরা বলবো যে বিএনপি কে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যারা খাটো করতে চায়, তারাই আজকে মানে ইন্ডিয়ার পক্ষে তারা আজকে এই কর্মগুলো করতেছে। কারণ এটা বাংলাদেশের যেমন আজকে রাজনীতিটা আজকে আজকেও যেমন শোনেন, আপনারা বলেছেন, আজকেও আপনারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। তো এটা কি এটা তো চাপ নয়? বলবো না কেন? না বলার কোনো কারণ আছে? কারণ আজকে তো আপনি বললেন যে একটু আগে যে আজকে আমাদের চাপেই, তার মানে কি তাহলে এতদিন যে সমস্ত রাস্তাঘাট বন্ধ, আন্দোলন এই হইতেছে, এতদিন এগুলো সরকারের উপর কোনো চাপ ছিল না? কারণ আমরা 2 দিন খালি কথা বললাম, এটাই চাপ হয়ে গেল। তাহলে আপনি এই অবস্থা আনলেন কেন? আমরা তো বারবার বলতেছিলাম আজকে দেখেন যে আজকের এই সরকার প্রধান বলে আসতেছে আরো আগে থেকে যে ষড়যন্ত্র চলতেছে। আজকে এই সমস্ত ষড়যন্ত্র করে, দেশি বিদেশি ষড়যন্ত্র করে তাকে হটানোর বা কাজ যাতে না করতে পারে সেটার জন্য চেষ্টা। আমরা তো তাই বলতেছি যে সেই হুম। ষড়যন্ত্র তো সে ফেস করতে পারছে না। আজকে সে দেশ চালাতে পারতেছে না। আজকে যে সমস্ত কর্মগুলো করার কথা সেগুলো করছে না। উপরন্ত 9টা মাস পার হয়ে গেছে, এই পর্যন্ত আমাদের কোনো কথা ভ্রুক্ষেপই করে নাই। ডে হুম। ওয়ান থেকে আমরা বলে আসতেছি যে আপনি দেন, আপনি একটা রোড ম্যাপ দেন। দিলে প্রবলেমটা কি? হুম। আপনি কয়দিন থাকতে চান, আপনি কি কি সংস্কার করতে চান, এটার জন্য কতটুকু সময় প্রয়োজন আপনার? বিগিনিং থেকে এইটাই দিচ্ছে না। হুম। কারণটা কি? এটাকে এই ধোয়া ছোঁয়া মানে লুকোচুরির মধ্যে রাখার কোনো কারণ আছে? তারপরে দেখা যাচ্ছে উপরত কি আছে যে সরকারের মধ্যে দুই একজন বিএনপির বিরুদ্ধে মনে যায় তাদের একটা এজেন্ডা নিয়ে বসছে যে বিএনপি কে কিভাবে খাটো করা যায়, বিএনপি যাতে ভবিষ্যতে নির্বাচন করতে না পারে বা নির্বাচনে না আসতে পারে, সেটার জন্য তারা এজেন্ডা নিয়ে বসছে। তা আমরা তো বলছি যত কিছুই করুক না কেন, আসুক, তারা নির্বাচনে আসুক, কোনো অসুবিধা তো নাই। আর সব হুম। দোষ খালি নন্দ ঘোষ, বিএনপি, এই বিএনপি চাঁদাবাজি করতেছে, বিএনপি ওইটা করতেছে, বিএনপি খারাপ কাজ করতেছে। সেই একই কথা আওয়ামী লীগ হাসিনা যা বলছে, একই কথা। হুম। যে এই কারণে একদিক দিয়ে হাসিনা বলছে এই বিএনপির কেউ তাহলে নাই, নেতা নাই, তাহলে নেত্রী বর্তমান নাই, সরকার দল চাপ নাই। অনুভব করছে, যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়ে দেওয়ার মতো একটা গুঞ্জন উঠেছে। এটার জন্য দায় ভাই কাকে এই দিবেন? বা অবস্থা, এটা তো এই অবস্থাটা আসলো কেন? আমরা তো কেন? বলছি যে এই অবস্থাটা আসলো কেন। আর আপনি কেন বলতেছেন কি বিএনপি কারণে বলে করতেছে। মনে করছেন? বিএনপি তো দলগত কোনো প্রোগ্রামও দেয়নি এখন পর্যন্ত।
যে কাদেরকে মিন বিএনপি করছেন, মানে কাদের কারণে আপনি মনে করছেন এটা হচ্ছে? কাদের কারণ এটা ষড়যন্ত্র, সে ষড়যন্ত্র চলতেছে, প্লাস উপরন্ত উনি তার এজেন্ডার বাইরে চলে গেছে। ওনার যে মূল এজেন্ডা হওয়া উচিত সেই এজেন্ডার বাইরে যায় বিভিন্ন কিছু করতেছে। উনি কেন আজকে সেই রাখাইনদের ওইখানে আজকে করিডোরের কথা বলবে? কেন বলবে? আজকে কেন পোর্ট পোর্ট আরেকজনের কাছে ইজারা দেওয়ার কথা বলবে? কেন বলবে? আজকে জাতীয় নির্বাচনকে বাইপাস করে আজকে লোকাল নির্বাচনের প্রশ্ন আসবে? আজকে যে হুম। এই সমস্ত এজেন্ডা, তার মানে কি এগুলো দিয়ে জনগণকে আজকে এই সমস্ত কথা বলে তারা কি বুঝাইতে চাইতেছে? আবার বলতেছে যে এটা হবেই, এটা দিতেই, অর্থাৎ শেখ হাসিনার ভাষায় কথা, যে আমি এইরকম মানে একজন কি একটা পোর্ট দেওয়ার জন্য এর ভালো ব্যবস্থাপনা, কাজে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবস্থাপনা তাকে দিতেই হবে। হাউ কাম? এ তো শেখ হাসিনার এটা ভাষায় এটা কথা হয়ে এটাকে গেল। আমরা অপোজ করছি। এই এই সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে তাহলে তো আমাদের সেগুলো পক্ষে। তো গ্রহণ, এর জন্য তো না, বললাম যে আজকে সেটা এজেন্ডা সেটা তো গুলো কেন শুধুমাত্র নিয়ে আসলো সেটাকে আজকে আপনারা এই। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বকে চ্যালেঞ্জ করার সাথে তো এটা যায় না, কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস তো নিঃসন্দেহে এই ধরনের সিদ্ধান্ত শুধু এককভাবে দিচ্ছে বলে মনে হয় না। কিন্তু আমাদের জাতীয় রাজনীতিতে তিনি, তার নেতৃত্ব তো খুবই অপরিহার্য, খুবই গুরুত্বপূর্ণ। তার নেতৃত্বটা নিয়ে কেন হুমকির মানে ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে, বা তিনি কেন ঝুঁকি মনে করছেন তার নেতৃত্বটাকে তার? আমরা তো আমাদেরও প্রশ্ন তো তাই, ডক্টর ইউনূসকে কেন আজকে এই পর্যায়ে নিয়ে যাচ্ছে? আমরা তো চাই, আমরা তো বারবার বলে আসছি যে আমরা চাই যে ডক্টর না, ইউনূস যাতে আপনারা ব্যর্থ চান, না আপনাদের হয়। স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতারা তো এক একজন এক এক কথা বলছেন। একজন বলছেন যে তিনি 18 কোটি মানুষের ডক্টর মোহাম্মদ ইউনূস, আরেকজন বলছেন যে ঠিক আছে আপনি থাকবেন, আমরা চাই, কিন্তু আপনি চলে যেতে চাইলে সমস্যা নেই, আপনার বিকল্প জনগণ বেছে নিবে। তাকে তার মানে কি, মানে তাকে কি ওরকম ভাবে অবহেলার চোখে দেখা হলো না যে? না না, অবহেলা মানে কি? তা আপনি কি জাতিকে জিম্মি করতে চান নাকি? আপনি ইমোশনালি ব্ল্যাকমেল করতে চান? হুম। দিস ইজ নট দ্য চেয়ার অফ ব্ল্যাকমেইলিং। আপনি কি বলেন এটা? আপনি হুম। কথা একটা বলে দিলেন, আপনার আপনার যে কে কোথা থেকে কি কথা বলতে পারে সেটা তো আপনাকে বুঝতে হবে। ওই চেয়ারে বসে তো উনি এই কথা বলতেই পারেন না। উনি দায়িত্ব নিচ্ছেন যে একটা নির্বাচিত সরকারের কাছে উনি দায়িত্ব অর্পণ করবেন। তো কেন আজকে এই কথা? এটা তাও সময় তো দেওয়া হচ্ছে না, সেই সময়ের আগেই তো তিনি চাপ অনুভব কোথায় করছেন। সমর্থন দেওয়া হচ্ছে না? একটা আনকন্ডিশনালি সমর্থন দেওয়া হচ্ছে, আনকন্ডিশনাল সমর্থন দেওয়া হয়নি মানে তিনি আজকে আজকের আনকন্ডিশনাল বিবৃতি সমর্থন দেওয়া। ওই জন্যই আজকের উনি বিবৃতি আজকে এই যে আমি প্রথম যে কথাটা বললাম যে আজকে এই দূরত্বটা কেন আসলো? আমরা বারবার বলছি যে জাতীয় যে কোনো প্রশ্নে আপনি সব সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে, ছাত্রদের সাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেন। এই মধ্যে একটা সিদ্ধান্ত তো উনি কারোর সাথে আলোচনা করে নেন নাই। আমরা হুম। এর এর আগে উনি ওই যে দুইজন উপদেষ্টা নিলেন। আজকে 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 আমার কথা জনাব বলতে ইবনে দেন। সালাম আজকে আজকে ওনাদের অফিসিয়াল বিবৃতি দিয়েছে, আমি একটু পড়ি কয়েকটা লাইন। তিনি বলেছেন যে শত বাধার মাঝেও, মানে তিনি বলতে আপনার উপদেষ্টা পরিষদ বলেছে, শত বাধা বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকার তার উপরে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। তো এটা কি আপনাকে ব্ল্যাকমেইল করতে চান? এই কথাটা তো আমাকে বলতে দেন না, আপনি হুম। 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 মাঝখানে কথা বলেন না। এই জি। কথাটা তো আমরাই বলে আসছি প্রথম হুম। থেকে, যে এখানে জাতীয় আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র আছে, যাতে হুম। ইউনূস গভর্নমেন্ট যাতে সফল না হয়, যাতে একটা হুম। নির্বাচন না হতে পারে, যাতে হুম। গণতন্ত্রটা ফিরে না আসতে পারে, যাতে আবার ফ্যাসিবাদ ফিরে আসতে পারে, ষড়যন্ত্র চলছে। আমরাই তো বারবার বলছি। আবার জি। আপনি সেগুলোকে কোনোভাবেই ফেস করতে পারছেন না। আমরা তো বারবার বলছি যে এই সমস্ত দাবি দাওয়াকে আপনি কেন জায়গা দিচ্ছেন? কেন যমুনার সামনে বিক্ষোভ করতে দেন? আজকে যে কোনো দাবি দেওয়া নিয়ে এর আগে আমরা দেখছি আনসার সচিবালয় ঢুকে গেছে, কেন ঢুকবে? আজকে কেন আপনি অ্যালাউ করেন? আমরা তো বারবার বলছি যে আপনার এজেন্ডার বাইরে এইসব আপনি পরিষ্কার বলে দেন যে এই সরকারের কাছে দাবি দেওয়া নিয়ে আসার কোনো দরকার নাই। দাবি দেওয়া নিয়ে আসবেন নির্বাচিত সরকারের কাছে। কাজে এখন আমাদের কাজগুলো আমাদেরকে করতে দেন। আমরা বারবার বলছি এটা, তারপর তো উনি শুনেন নাই। আমরা তো হুম। বারবার এই কথাগুলো বলে আসছি। হুম। এর জন্য আমরা আর বারবার বলছি, যখনই আপনি যে কোনো সিদ্ধান্ত নেন, আপনি অসুবিধাটা কি? আপনি রাজনৈতিক দলগুলোর সাথে কনফিডেন্স গ্যাপ কেন করেন? আপনি তাদের সাথে সালাম কথা ভাই। বলেন।
আপনি টাইম টু সালাম ভাই টাইম আপনি বসেন তাদের সাথে, আপনি কোথাও সালাম ভাই আপনি আলোচনাই করেন না। সালাম হুম। ভাই আপনি অনুমতি আলোচনাই দিলে, করেন না, আপনার অনুমতি আলোচনা নিয়ে, আলোচনা করলে তার আজকের এই অবস্থাটা হয় না। সালাম ভাই আপনার আপনার অনুমতি নিয়ে, আপনি আমার শ্রদ্ধেয় নেতা, ইশরাক সাহেবের কি এই হাইকোর্টের সামনে বা এই সিটি কর্পোরেশনে এইটার কোনো দরকার ছিল? সালাম ভাই, আদালতেই তো ফাইট হচ্ছে। তাহলে এটা আপনি এটা বলি শোন, আদালত যখন তাকে একটা রায় দিছে, তার হুম। আপনি তাহলে কেন আদালত রায় দিছে, নির্বাচন কমিশন গ্যাজেট করছে, আপনি তো লয়ার, তাইলে সেই ব্যাপারে সরকার কতদিন পার হয়ে গেল, কোনো হুম। সরকার কথাই বলছে না। তখন তারপরে কি, তারপরে তো আমরা দলগতভাবে তো আমরা কোনো কিছু দেই নাই, সেটা ইশরাক তার সমর্থক তারা সেখানে নাম, সেখানে সিটি কর্পোরেশন সামনে 1 সপ্তাহ যাবত তারা সেখানে করতেছে, তারপরে সরকার এই প্রসঙ্গে কোনো একটা কথাই বলছে না, কোনো কথাই হুম। বলছে না। তারপরে তো এখন পর্যন্ত সেই ব্যাপারে আমরা দলের পক্ষ থেকে আমরা কোনো কিছু বলি নাই। হুম। কিন্তু আমাদের মধ্যে থেকে কেউ বলতে পারে, যেহেতু সে আমার দলের নেতা, দলের এইভাবে দলকে ভিকটিম করা হচ্ছে, বলতেই পারে। কিন্তু কথা হলো যে একটা সিদ্ধান্ত হয়েছে, আপনি আইনের শাসনের কথা বলবেন, আর আপনি বলবেন যে কোর্ট বায়াস্ট করা হইতেছে, এই হাইকোর্টের মানবে কে, এইরকম কথা আপনি বলে দিচ্ছেন, তারপরে হুম। সরকার থেকে সেটা কোনো ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। এইটা এভাবে তো চলে না, তাই না? প্রত্যেকটা তো আমরা তো বারবার বলছি, আমরা এখনো বলি, আমরা তো এখনো বলতেছি যে আজকে এই ক্রাইসিসের মধ্যে কেন ফেলতেছেন, ফেলেন না। আপনার এই যে এরকম আজকে ঢাকা শহর, আজকে শুধু এইটার জন্য না তো, ঢাকা শহর একটা ট্রাফিক সমস্যার সমাধান হয়েছে, এই পর্যন্ত সরকারকে আমরা বারবার বলছি, কোনো কথাই তো ওনারা টনক নড়ে না। সালাম ভাই, সালাম ভাই, হুম। সালাম ভাই, জি। আমি একটু কথা বলি। আমরা তো উই নো ইচ আদার, উই আর ফ্রেন্ডস। আপনি জি। মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা, এন্ড উই নো ইচ আদার। আপনাকে আমি থ্যাংক একটা ইউ। প্রশ্ন করছি। এই যে আপনি বললেন যে এই যে ওই আন্দোলন হয়, এই যে যমুনার সামনে লোকজন আছে, আনসার এটা করছে, ওরা এটা করছে, আপনি এই কথাটা বলবেন, এন্ড হুইচ ইজ রাইট। হ্যাঁ, যে তারা সিজ করেছে, তারা বন্ধ করেছে, ব্লকেট করেছে। আমি একটা কথা আপনাকে প্রশ্ন করি, নট অ্যাজ এন এনিমি, অ্যাজ এ ফ্রেন্ড। আপনাকে আমি একটা কথা বলবো, আমি আজকে যা সেটা জেনারেল জিয়াউর রহমানের জন্য। জেনারেল জিয়াউর রহমান আমাকে অনেক স্নেহ করতেন, এবং উনি আমাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার চাকরি উনি ন্যস্ত করেছিলেন। ওনার জন্য আমার গভীর শ্রদ্ধা, এবং উনি আমাকে অনেক আদর করতেন। এবং 7 নভেম্বরে যখন যে ঘটনা হয়, তখন আমি, যে কয়েকজন অফিসার ছিল, আমি তাদের মধ্যে ছিলাম ওনার সঙ্গে। এবং ওই দিন উনি আমাকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন, এবং সেটা আমি করেছি। আমি ওই ইতিহাসে যেতে চাচ্ছি না। জিয়াউর রহমান আমার বুকের মাঝে। বাংলাদেশের যদি কোনো সাকসেসফুল লিডার থাকে, উনি একমাত্র জিয়াউর রহমান ছিলেন। উনি ভারতের এগেনস্টে দাঁড়িয়েছিলেন, ভারতের চোখে চোখ রেখে কথা বলেছিলেন। অতএব এটা এটা মনে করেন না যে আমি বিএনপির বিরুদ্ধে বলছি বা জিয়াউর রহমানের পার্টির বিরুদ্ধে বলছি। আমি শুধু যে কথা আপনাকে বলতে চাচ্ছি, আপনারা যখন ক্ষমতায় ছিলেন 2005-6 সালে, তখন এই যে আওয়ামী লীগ, এই যে তাণ্ডব করেছে লোকগি বৈঠা নিয়ে, মানুষের বুকে হত্যা করে তাদের বুকের উপর নেচেছে, 172 দিন তারা তারা ইয়ে করেছে, হরতাল করেছে। আপনাদের তো অনেক শক্তি ছিল, আপনার সরকারে ছিলেন, আপনাদের দল অনেক শক্তি ছিল, আপনারা কি করতে পেরেছিলেন? আর ইউনুসের কি আছে বলেন? ইউনুসের ঢাল নাই, তরল নাই, নিধিরাম সরকার। উনি কিভাবে এই সব গন্ডগোল উনি কিভাবে ম্যানেজ করবেন, আনলেস আপনারা তাকে সাপোর্ট করেন, আনলেস আমাদের যা, বিশেষ করে আওয়ামী লীগ তো চলে গেছে, আওয়ামী লীগ তো তার বিরুদ্ধে কাজ করছে, ভারত তার বিরুদ্ধে কাজ করছে, যেভাবে হোক তাকে নামানোর চেষ্টা করছে। আর বিএনপির আপনাদের ডক্টর ইউনুসের শক্তি হচ্ছে না আপনারা, বিএনপি। বিএনপি হচ্ছে ডক্টর ইউনুসের শক্তি। উনি বলেছেন সেটা, যে বিএনপি শক্তি আমার শক্তি। উনি এই কথাটা বলেছেন। জি। কেন আপনারা তাকে অ্যাকিউজ করতেছেন? জি, এখানে ছোট্ট করে যদি একদম একটা আমার কমন একটা প্রশ্ন বিএনপির কাছে, জনাব এম এ সালাম, যে 1 মিনিটে যদি উত্তরটা দিয়ে দেন, এরপর আমি কয়েকজন দর্শক যুক্ত করেছি। জি। না শোনেন, এইখানে তো পরিষ্কার, আমরা যে কথাটা দেখেন 5ই আগস্টের পরে আমাদের নেতা তারেক রহমান কি করছে, যখন এই সরকার আসলো, তারেক রহমান যদি সেই সময় সেই জাতীয় ভূমিকা না নিত, কারেক্ট, যে দেশে কারেক্ট, যাতে কোনো বিশৃঙ্খল অ্যাবসলিউটলি না কারেক্ট। হয়, বিএনপি যাতে বিএনপি যাতে মানে অ্যাট্রাকটিভ কিছু না করে, তাই না, সেটা থেকে তিনি বিরত রাখছেন। এবং অ্যাবসলিউটলি কারেক্ট। তারপরে দেখেন যখন ভারত থেকে যখন এগেনস্টে প্রপাগান্ডা শুরু হলো যে এখানে হিন্দুদেরকে মারা হচ্ছে, এখানে এই করা হচ্ছে, তখন বিএনপি কি সেই ব্যাপারে স্ট্যান্ড নেয় নাই?
বিএনপি 100% স্ট্যান্ড নিছে যে এটা ভারত অপপ্রচার করতেছে। এবং সেই সময় বিএনপি নেতা কর্মীদেরকে তারেক রহমান নির্দেশ দিল যে কর্মী হিসাবে প্রত্যেকটা পূজা মণ্ডপের সামনে পাহারা দিতে অ্যাবসলিউটলি হবে, তাই না? অ্যাবসলিউটলি রাইট। তো এই জন্য বিএনপি তো আমরা শোনে, আমার কাছে দুঃখ লাগে এইটাই যে বিএনপি তো বিএনপির জন্ম এটাই তো হয়েছে ভারতের বিপক্ষে। বিএনপির জন্ম অ্যাবসলিউটলি বাংলাদেশের রাজনীতিটা অ্যাবসলিউটলি দুইটা ধারায় বিভক্ত পরিষ্কার। একটা হলো যেটা আপনি বললেন যে জিয়াউর রহমান যখন এই দেশের আওয়ামী লীগ ফেল করলো, তারা তারা ভারতের আধিপত্যবাদীর পক্ষে শক্তি হয়ে গেল, তখন তো সেটার বিরুদ্ধে দাঁড়ানোর জন্যই তো জিয়া রহমান বাংলাদেশের জাতীয়তাবাদটা নিয়ে আসলো। এবং অটোমেটিক সেই বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয়। কাজে সেটা ছেড়ে বিএনপি কোনোভাবে কি জাম্প করতে পারে ইন্ডিয়ার পক্ষে? এটা তো একটা আমাকে শুনেন অপপ্রচার। সালাম ভাই, এই আমি জন্য একটা আমি বলতে প্রশ্ন এটা করি, কোনোভাবেই একটা বিএনপির প্রশ্ন পক্ষে করি ওই সালাম স্ট্যান্ডে ভাই, যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সালাম ভাই, আমি একটা প্রশ্ন করি অ্যাজ এ ফ্রেন্ড। আপনাদের একজন স্থানীয় নেতা, খুব বড় নেতা, উনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে ভারতের নিরাপত্তা জনিত কোনো কোনো বিপদ থাকবে না, আমরা সব হ্যান্ডেল করবো। এটার অর্থটা কি বলেন তো? হোয়াই না না ডিড হি সে? এটা তার মানে না কি, না আমি শেষ করি, তার মানে কি উনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে এখন ভারতের নিরাপত্তার বিরুদ্ধে অনেক কাজকর্ম হচ্ছে? উনি না কেন এই শোনে, কথাটা বললেন? না না এটা কেন? এটা আপনি আপনি একজন ডিপ্লোম্যাট ছিলেন, আপনি ডিপ্লোম্যাট ছিলেন, আপনাকে আমি বলি কথাটা। মনে করেন যে আমি কোন আমার এখন সরকার বা এই ভারতীয় সরকার কি বলছে বা বা আওয়ামী লীগ কি বলছে যে বিএনপি ক্ষমতায় থাকলেই সীমান্তে সমস্যা থাকে, বা ভারতকে সবসময় ডিস্টার্ব করে, এই করে ওই করে। কিন্তু আমরা কি বলছি যে না, আমরা সেগুলো করি না। আর আমরা প্রতিবেশী রাষ্ট্র থেকে আমরাও সেগুলো কামনা করি না, তাই না? তো কথাটা হলো যে আমি অহেতুক তারে ডিস্টার্ব করতে যাব কেন? সে যদি আমার ডিস্টার্ব করে তখন তার প্রতিবাদ করব। আমি ডিস্টার্ব করতে সেটা বলতে যাব কেন? সে আমাকে ডিস্টার্ব করছে। যে এখন দেখেন, এখন যে মানে বোঝাতে প্রতিটা চেয়েছেন, দিন, হয়তো আপনারা বোঝাতে চেয়েছেন যে তারা যে অনিরাপত্তা অনুভব করছে, সেটা আপনারা আসলেও এই ধরনের অনুভূতি অনুভব না করার না সুযোগ। অনিরাপত্তা না, আসলে কেউ এখানে কেউ কারো নিরাপত্তা দিতে, কিন্তু আপনি আমার নিরাপত্তার ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, আমিও আপনার উপরে হস্তক্ষেপ এক্স্যাক্টলি, করবো না, এক্স্যাক্টলি, এটাই হলো নীতি। এক্স্যাক্টলি। এটা রাইট। বিএনপি বুঝাইতে চায়, এর বাইরে এই না যে ওইটা তার পক্ষে। আমরা তো বারবার বলতেছি যে আজকে ভারত আমাকে শোষণ করতেছে, ভারত আমাকে আজকে বাণিজ্যিক যে ঘাটতি আছে, এইটা এই যে আওয়ামী লীগ পিরিয়ডে যে হয়েছে, আজকে ভারতের কারণে আমার যে পানির সমস্যা যেগুলো হচ্ছে, আমরা ন্যায্য পানি পাচ্ছি না, ভারতের কারণে আমার যে ন্যায্য যে গ্যাস, সেই গ্যাস কূপ খনন গুলো আওয়ামী লীগ করে নাই। অর্থাৎ জি। ভারতের পক্ষে টোটাল এই যে বাংলাদেশের রাজনীতিটাই তো আজকে সে নিয়ে গেছে আধিপত্যবাদী। সে তো প্রধানমন্ত্রী হতে চায় নাই, সে তো মুখ্যমন্ত্রী হয়েছে ভারতের। কিন্তু রাইট। বিএনপি রাজনীতি সেটা না। কাজে যারা বিএনপি কে সেই রাজনীতিতে নিয়ে যেতে চায় বা কালার করতে চায়, আমি তো সেটা মানতে পারি না, রাইট। এটা তো মানার ঠিক কোনো আছে, কারণ নাই। ধন্যবাদ।